এই যে ভুয়ো কথাটা কেন জুড়ে দেওয়া হয়? আমরা এটা তো বিভিন্ন পারসেপশন, রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে পুলিশি এনকাউন্টারকে অনেক ক্ষেত্রে ভুয়ো বলা হয়, কারণটা কি? কারণ ভুয়ো অভিযোগ কিছু ঘটনা নিশ্চয়ই ভুয়ো হয়। এখানে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে এটা সম্বন্ধে আমি জানি না, সেজন্য না আমরা এটাকে বলছি, সেজন্য আমি এটা বলতে পারবো না। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘটনা নিয়ে অভিযোগ ওঠে। কাস্টডিতে হলে মানুষের সন্দেহটা একটু বেড়ে যায়। আচ্ছা, নর্মালি যখন এমনি এনকাউন্টার হয়, ফিল্ডে অনেক সময় এনকাউন্টার হয়ে যায়, কাজ করতে গিয়ে অনেক সময় এনকাউন্টার হয় টু সেভ পার্সোনাল লাইফ, টু সেভ লাইফ অফ আদার্স, এনকাউন্টার হয়ে যায়। কিন্তু যখন পুলিশ কাস্টডিতে থাকে তখনই মানুষের একটু সন্দেহটা বেশি জাগে যে পুলিশ কাস্টডি থাকলে তাকে তো হ্যান্ডকাপ লাগায়, কোমরে দড়ি নিয়ে যায়, বিশেষ করে রাত্রে অড আওয়ার্স অফ নাইটে, তো উই আওয়ার্স অফ নাইট যদি নিয়ে যায় তখন তো ডেডেড ক্রিমিনাল যারা মার্ডার করেছে বা মার্ডার করেছে বা ডাকাতি করেছে বা অন্য খুব বড় ক্রিমিনাল, যেগুলো ডেডেড ক্রিমিনাল বলে যেটু বলি আর কি, হার্ডকোর ক্রিমিনাল, তাদের ক্ষেত্রে নর্মালি কোমরে দড়ি থাকে, হাতে হ্যান্ডকাপ থাকে। হ্যান্ডকাপ না থাকলেও একটা হাতে হ্যান্ডকাপ এবং তার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ইন দ্যাট কেস যখন এটা হয় তখনই মানুষের সাসপিশনটা তৈরি হয়। তো এইখানে প্রভাস মণ্ডলের ক্ষেত্রে এক্স্যাক্টলি কী হয়েছিল জুডিশিয়াল ডিপার্টমেন্ট এনকোয়ারি করবে, বা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে ওনার যে করসপন্ডিং জুরিডিকশনে যে ম্যাজিস্ট্রেট পড়ে তাকে যাকে জানাবে সে এনকোয়ারি করবে, প্লাস একজন সিনিয়র অফিসার কিন্তু এনকোয়ারি করবে, এটার ইনভেস্টিগেট করবে, একটা কেস স্টার্ট করতে হবে অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা জাস্টিস লোধা এবং জাস্টিস নারিমান দুজনে 14 সালে এটা দিয়েছিলেন। আবার 23 সালেও এটাকে আবার করেছিলেন জাস্টিস, যখন এই যে বললাম যে আতিক আহমেদ যে ঝাঁসিতে পুলিশ কাস্টডিতে এনকাউন্টার তাকে মেরে দিয়েছিল, মার্ডার হয়েছিল, এই যে ইনফ্যাক্ট এটা যে মার্ডার, তিনজনে এসে মেরে দিল ওকে আর ওর ভাইকে। পরের দিন ওর ছেলে যে ছিল আশিক, ওখানে একজন কাকে কি একটা পাল, কি একটা ধরমপাল না কি এরকম একটা নাম ছিল, তার মার্ডার কেসে ওয়ান্টেড ছিল, আসাদকে এনকাউন্টার করে দিল। তো এগুলো নিয়েই মানে বিভিন্ন সময় এমনভাবে কিছু এনকাউন্টার হয়েছে, বিশেষ করে পুলিশ কাস্টডিতে, অন্যান্য স্টেটে, আমাদের স্টেটে তো আমি মনে করতে পারছি না। সেই জন্য একটা সাসপিশন মানুষের মধ্যে সবসময় থাকে। তো এই ক্ষেত্রে ঠিক কী হয়েছিল ইনভেস্টিগেশন করেই বলতে হবে, আন্দাজেই যে বললাম ভুয়ো হয়ে গেছে বা কিছু, এগুলো বলাটা ঠিক নয়। আগে তদন্ত হোক, তদন্ত হলে সব বেরোবে। এই যে প্রভাস মণ্ডলের কেসটা, এরকম কি কখনো হয় বা আপনাদের কাছে কি এরকম কখনো ইনস্ট্রাকশন আসে যে যখন কেউ পালাতে চায় পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায়, পুলিশ যখন গুলি চালায় হাঁটুর নিচে গুলি চালাতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন কি থাকে? না, একটা ইনস্ট্রাকশন ডেফিনেটলি আছে যে টু কজ ডেথ না করে হার্ট করো থাকে, টু অ্যাপ্রিহেন্ড দ্য ফ্লিইং অ্যাকিউজড পারসন, যে তাকে পালিয়ে যাচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাকে হার্ট করো, গুলি চালাও, দিয়ে মানে এর নিচে, কোমরের নিচে, হাঁটুর নিচে গুলি চালাও, তার একটু অ্যাপ্রিহেন্ড হিম। কিন্তু যখন রাইট অফ প্রাইভেট ডিফেন্সে গুলি চালাচ্ছে, যখন সে আপনাকে মারতে উদ্যত হচ্ছে, তখন সেই স্কোপটা থাকে না। তখন একটা মানুষের যে যাকে মারতে যাচ্ছে, যারা পুলিশ অফিসারকে, তখন সে যে কোনো জায়গাতেই গুলি চালাতে পারে টু কজ ডেথ। ঠিক আছে, এটা লতেই পারমিট করা আছে। ঠিক আছে, তো আমার সঙ্গে অনেকবার এনকাউন্টার হয়েছে, কয়েকবার। কতগুলো এনকাউন্টার আপনি করেছেন? হয়েছে আমার 32-33টা এনকাউন্টার হয়েছে, প্রায় 35টা মতো মারা গেছে। তো সেগুলো একটা সব সিচুয়েশনগুলো ছিল যে না মারলে উপায় ছিল না। আচ্ছা, এরকম যদি একটু বলেন, কারণ আপনি ব্যারাকপুরে ছিলেন তখন কিছু ঘটনা ঘটেছিল, বীরভূমে থাকাকালীন কিছু ঘটনা ঘটেছিল, হুগলিতে থাকাকালীনও কিছু ঘটনা ঘটেছিল, আপনার মনে পড়ছে সবার প্রথমে কোনটা, মানে এইরকম ঘটনা? এনকাউন্টারে প্রথমে আমি বসিরহাটে এনকাউন্টার হয় আমার, ওই সরবেরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা প্রথম এনকাউন্টার হয়। তার আগে আমি পুরুলিয়াতে এনকাউন্টার হয়েছিল। আচ্ছা, পুরুলিয়াতে বেশ কয়েকটা এনকাউন্টার হয়েছিল। তো আমার সব থেকে যেটা ছিল আমি একদম মারা পড়তে পারতাম আর কি, সেটা হচ্ছে বাগদাতে একটা ইনসিডেন্ট হয়েছিল। বাগদা মানে উত্তর 24 পরগনা জেলাতে। তো আমি 9:30টার সময় আমার কাছে একটা খবর আছে, আগে থেকেই খবরটা ছিল যে একটা লোক হেরোইন বিক্রি করছে। তো 2-3 দিন আগে একটা লোককে হেরোইন বিক্রি করার জন্য ধরা হয়। এটা এই যে ব্যারাকপুর থেকে হেলাবটতলা আছে বারাসাতের যে রাস্তাটা, ওই রাস্তার উপরে একটা ব্রিজ আছে, জায়গাটা ঠিক নাম মনে নেই, সেইখানে একটা লোক হেরোইন বিক্রি করতো, সে পুরিয়া বিক্রি করতো। তো তাকে মানে ওসি ধরে নিয়ে আসে টিটাগড় থানার, শ্যামল সরকার ছিল মনে আছে। তো ও আর ওর যে সিআই ছিল শশাঙ্কবাবু, তারা বসে ইন্টারোগেশন করেছিল, বলেছে যে স্যার আমাকে কম দিন, সাজা দিন, আমি আপনাদের ধরিয়ে দেবো কার কাছ থেকে আমরা হেরোইনটা নিয়ে আসি। তো তারপরে আমি জানাই আমাকে যে স্যার এখানে একটা বড় হেরোইন বিক্রি হবে। তো আমরা বললাম ঠিক আছে। তো 250 গ্রাম হেরোইন আমরা দামাদামি করে আমরা কিনবো বলে ঠিক করলাম। তখন বললো 15 লক্ষ টাকা লাগবে 250 গ্রাম হেরোইন, 250 গ্রাম কি 200 গ্রাম এরকম একটা, বললো 15 লাখ টাকার একটা হিরোইন আমরা কিনবো। তখন আমার মনে আছে 1000 টাকার ওই লাল লাল নোটগুলো ছিল, আমরা কাগজ কেটে প্রেস থেকে কাগজ কেটে ওই টাকার মতো করলাম, উপরে একটা 1000 টাকার নোট আর নিচে একটা 1000 টাকার নোট দিয়ে গার্ডার দিয়ে 15 লাখ টাকা একটা ব্রিফ কেসে নিলাম।
নিয়ে আমরা ওখানে বললাম যে স্যার আপনি তাহলে ওইখানটাতে চলে আসুন, আমরা টাটা সুমো গাড়িতে আমরা কয়েকজন মিলে গেলাম। তো আমার ওই দিন 4 জন সিকিউরিটি গার্ড ছিল, আমি ছিলাম প্রথম সিটে বসেছিলাম, ডান পাশে ড্রাইভার, আর ড্রাইভার আর মাঝখানে আমার ওই ব্রিফকেসটাতে টাকাটা রেখেছিলাম। আমার পিছনেই বসেছিল আমার একজন পিএসও, মাঝখানে ওসি বসেছিল, ডান পাশে সিআই বসেছিল, এবং তার সঙ্গে আমাদের যে সোর্স ছিল, মানে যেটাকে আমরা পুরিয়া বিক্রি করতে ধরেছিলাম, যে বলেছিল হিরোইনটা আমাদের ধরিয়ে দেবে, সে ছিল। আর পিছনে 4টে সিটে ওখানে আরও সিকিউরিটি গার্ড ছিল, ওদের কাছে AK-47 স্টেন গান এই সমস্ত এই পিস্তল ছিল। দিয়ে আমরা গেলাম। তো 9:30টার সময় দেবে বলেছে, ওয়েট করতে 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 11টা বাজলো, তখনও এলো না। তারপরে দিনের বেলা সকালবেলা, মানে তারপর তখন ওর কাছে মোবাইলে ফোন এলো যে এখানে হবে না, এটা আমাদের চাকদাতে। ভয় পাচ্ছে যে হেরোইন নিয়ে আসবে সে ভয় পাচ্ছে এদিকে টাউনের দিকে আসতে, অতটা হেরোইন নিয়ে আসবে, তো আপনার চাকদাতে আসুন, চাকদাতে দেবো। তো আমরা ওর কথা শুনে আমরা চাকদাতে চলে গেলাম। চাকদাতে গেলাম, ওখানে আবার 1 ঘন্টা মতো ওয়েট করলাম, করে বলছে যে না এখানে আসবে না, আপনাকে বনগা যেতে হবে। তো আমরা ওই চাকদা থেকে বনগাতে আবার একটা রাস্তা আছে, তো ওইখান দিয়ে আমরা আবার বনগা গেলাম। তো অনেক দিনের ঘটনা, মানে 1999-এর ঘটনা বলতে সম্ভবত। তো আমি 1999, তো আমরা চলে গেলাম বনগাতে। বনগাতে গিয়ে আবার ওয়েট করলাম। বনগাতে একটা বাড়িতে আমাদের বসালো যে এখানে বসুন, এইখানে মালটা ডেলিভারি দেওয়া হবে। তখন খুব খিদে পেয়েছে আমাদের, তো আমাদের বললো যে খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া যাবে? তো বাড়িতে, গ্রামের বাড়ি, ওখানে একটা লোকের বাড়িতে বসেছিলাম। তখন ও বললো যে স্যার মুড়ি আছে আমাদের কাছে, মুড়ি খেতে পারেন। আমরা তো সিভিল গেছি, আমরা হিরোইন কিনতে গেছি, মানে আমরা বাংলাদেশের পার্টি, আমরা হিরোইন কিনবো, কিনে বাংলাদেশ নিয়ে যাবো, এরকম একটা আমরা গল্প বলেছি। দিয়ে সেইভাবে আমরা গেছি। তো ওরা বললো কিছু তো খেতে পাচ্ছেন না, তো আপনারা কী খাবেন? তো আমরা যা আছে দিন। তো বলছে মুড়ি আছে দেবো। তো মুড়ি আর নারকেল ফাটিয়ে, নারকেল দিয়ে আমরা মুড়ি খেলাম। খেয়ে তারপরে বললো যে না এখানে দেওয়া হবে না, আপনারা চলুন একটা জায়গাতে দেবো আমরা। তখন ওটা আমরা তো বুঝতে পারছি, আমরা চিনতে পারছি জায়গাটা। বনগাঁ থেকে বাগদার দিকে রাস্তায় খুব মোটা বড় বড় সিরিজ গাছ ছিল, সেখানে প্রায় আরও 15-20 মিনিট ড্রাইভ করার পর ওখানে গিয়ে একটা গাছের তলায়, খুব বড় একটা সিরিজ গাছ, সেখানে গাছের তলায় সে আমাদের গাড়িটাকে থামতে বললো। দিয়ে এই যে ছেলেটা আমাদের কাছে বসেছিল, বললো যে আপনি টাকা এনেছেন সেটা আমাকে দেখাতে হবে। সেটা আগেই বনগাঁ যখন ছিলাম তখনই দেখিয়েছি, ব্রিফকেসটা খুলে দেখিয়েছি যে 15 লাখ টাকা আছে, করে ব্রিফকেসটা বন্ধ করে রেখেছি। তো ও গাড়ি থেকে নেমে আমরা বললো যে আপনার গাড়ি থেকে বাইরে বেরোবে না, এখানেই বসুন, এদিকে খুব পুলিশের যাতায়াত আছে, পুলিশ ধরে নেবে, যেন গাড়ি থেকে নামবেন না দয়া করে, আমি যাচ্ছি, যারা হিরোইন দেবে ডেকে নিয়ে আসছি। তো ও নেমে চলে গেল। ডান দিকেই দেখছিলাম যে একটা নয়নজুলি পেরিয়ে একটা বাড়ি আছে একটু দূরে, এই হার্ডলি 100 মিটার দূরে হবে একটা বাড়িতে, আমরা ওখানেও চলে গেল। আমরা ওয়েট করছি 10 মিনিট 15 মিনিট পরে দেখছি 7-8টা ছেলে দৌড়ে আসছে। তো হঠাৎ করে সে বলছে এরা দৌড়চ্ছে কেন রে? ওসি বলছে, শ্যামল সরকার ছিল, বলছে দৌড়চ্ছে কেন রে এরা? ওসি বলছে, সিআই বলছে চুপ করে বস না, দেখছি কী হচ্ছে। ও দৌড়ে এসে প্রথমে যেটা করলো, একটা শাটার দিয়ে আমাকে এখানে, শটার আর কি, যেগুলোকে আমরা বলি ইম্প্রোভাইজড গান বলি, শটার দিয়ে আমাকে এখানে ধরেছে।